ক্ষমতা জিনিসটা বড়ই অদ্ভুত, তাই না রে আসাদ? নদীর পাড়ে বসে আছে আসাদ এবং রাফি। আসাদকে নিশ্চুপ দেখে কথাটা বলল রাফি। আসাদ রাফির দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে বলে, হঠাৎ এই কথা বলছিস যে? কয়েকদিন আগেও যে মনিরের কলিজার টুকরো ছিলাম আমরা, আর আজ সেই মনির ক্ষমতার লোভে আমাদের জানে দুশ্মন হয়ে গেছে। আসাদ মৃদু হেসে উত্তর দিল, আমার রাজনীতিতে আসার কারণ তো তুই জানিস। আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই। কোন বেঈমান কি করলো না করলো সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তবে চেহারাগুলো মাথায় আছে, কার আচরণ কেমন আর কে কখন কি করছে সব কিছু সুদ সমত ফেরত দিব সময় মতো। মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে আসাদ এবং রাফি পিছন ফিরে তাকালো। শ্যামলা মেয়েটি আজও হাজির প্রতিদিনের মতো। পরনে কালো শাড়ি, লম্বা চুল কোমর ছুঁই ছুঁই, চোখে হালকা কাজল, কপালে কালো টিপ। বেশ লাগছে মায়াবতীকে, বলতেই হবে। আচ্ছা, তোরা কথা বল, আমি বাকিদের সাথে ওই দিকটায় আছি। কথাটা বলে রাফি উঠে চলে যায়। আসাদ কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে নদীর বুকে নিক্ষেপ করতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আসাদের পাশে বসে বলে, এইভাবে আর কতদিন আরশাদ? কোনো উত্তর না পেয়ে মেয়েটি আবারও বলল, আমি তো কিছু জিজ্ঞাসা করছি, নাকি শুনতে পাওনি? শুনেছি, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তুমি কি চাও না আমরা একটা ছোট্ট সংসার সাজাই? তুমি কি চাও না আমাদের কোল জুড়েও একটা রাজকন্যা আসুক? আমার মাথায় এখন ওগুলো নেই, বোঝার চেষ্টা করো প্রাপ্তি। মাথায় নেই, মাথায় নেই আর মাথায় নেই। গত 1 বছর ধরে আমাকে শুধু এই কথাটাই শুনতে হচ্ছে। একটা প্রশ্নের উত্তর দেবে? তোমার মাথায় ছিল কবে সেটা একটু বলবে? যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করো না তো। আমি বুঝি না, আর তুমি তো সব বুঝে উদ্ধার করে ফেলেছো। সকাল সকাল মাথা খারাপ করো না। তোমাকে ডাকি কথা বলে মন ভালো করার জন্য, উল্টা খারাপ করার জন্য নয়। এখন তো এটাই বলবে, পুরনো হয়ে গেছি না? আজব, এটা কখন বললাম আমি? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। তোমার তো আবার সব কিছুতে 2 লাইন বেশি বুঝতে হয়। কথা এত না পেঁচিয়ে সোজাসুজি বলে দিলেই তো পারো। আমাকে আর ভালো লাগে না তোমার। তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। থাকো তুমি, আমি গেলাম, কাজ আছে। যাও যাও, যেদিন থাকবো না সেদিন বুঝবে। আসাদ কোনো উত্তর না দিয়ে চলে যায় রাফিদের কাছে। বাকিরা আসাদের রাগান্বিত চেহারা দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। বাইকে বসে বাইকটা স্টার্ট দিয়ে রাফিকে বলে, আমি গেলাম, প্রাপ্তিকে বাসায় পৌঁছে দিয়ে তোরা চলে আসিস। রাফি কিছুটা চিন্তা কাতর হয়ে বলল, একা যাওয়াটা কি ঠিক হবে এখন? আমার কিছু হবে না, তোরা যা। আচ্ছা, সাবধানে যাস। আসাদ চলে গেলে রাফি গিয়ে প্রাপ্তির পাশে বসলে লক্ষ্য করে প্রাপ্তির চোখে জল। রাফি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো, তুমি কান্না করছো কেন? আসাদ আবার কিছু বলেছে তাই না? প্রাপ্তি কান্নারত অবস্থায় উত্তর দিল, আমি আর সহ্য করতে পারছি না এইসব। অতিষ্ঠ হয়ে গেছি আরশাদের আচরণে। দিন দিন এমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে ও। কোনো কথা ছোঁয়ানো যায় না। সবসময় ওর মাথায় রাজনীতি ঘোরে। বাসা থেকেও বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কতদিন সামলানো যায় বলো? কি বলবো বুঝতে পারছি না। আসাদের রাজনীতিতে আসার একটা কারণ আছে, সেটাতে সফল না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দেবে না। এই জায়গায় আসতে গত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে ও। সবসময় শুধু বলো কারণ আছে। কি কারণ সেটা না আরশাদ বলে, না তুমি বলো? বাদ দাও ওসব কথা, পরে কোনো একদিন বলবো নে। চলো বাসায় পৌঁছে দিই তোমাকে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। প্রাপ্তি উঠে চলে যায়। রাফি পিছন থেকে অনেকবার ডাকলেও প্রাপ্তি কোনো সাড়া দেয়নি।
অন্যদিকে আসাদ অন্যমনস্ক হয়ে বাইক চালাচ্ছে। হঠাৎ একটা গুলি এসে ঝাঁঝরা করে দেয় আসাদের বুক। কে গুলি করেছে, কেন করেছে, সবটাই অজানা। চলন্ত বাইক গিয়ে বাড়ি খায় রাস্তার সাইড রেলিংয়ে। রক্তে মেখে গেছে পুরো জায়গাটা। রাস্তার মানুষজন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালে নেবার আগ্রহ কারো মাঝে নেই, কারণ মুখটা যে সবার কাছে খুব চেনা। শহরের বাকিদের কাছে সে আসাদ ভাই নামেই পরিচিত। আসাদের সাথে ঝামেলার বিষয়টা সকলেরই অজ্ঞাত আছে, তাই কেউ সাহসে কুলিয়ে উঠতে পারছে না আসাদের ধারে কাছে যাবার। ভিড় অতিক্রম করে একটা ছেলে সামনে এগিয়ে আসলো। গায়ের রং নিকশ কালো, চোখে চশমা, ফর্মাল ড্রেস আপ, হাতে একটা কালো ফাইল। দেখতে সাদাসিধে ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে আসাদকে হাসপাতালে নেবার জন্য। সবাই কেমন ভয় ভয় চোখ নিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। সবার এভাবে তাকিয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটি। মনে মনে ভাবলো, হয়তো আমি কালো, তাই সবাই এভাবে তাকিয়ে আছে আমার দিকে। সেদিকে তোয়াক্কা না করে একটা সিএনজি ডাকে আসাদকে হাসপাতালে নেবার উদ্দেশ্যে। তবে প্রথম দুইজন ড্রাইভার আসাদকে দেখেই নাকচ করে দেয়। তার অল্প কিছুক্ষণ পরে অন্য আরেকজন সিএনজি ড্রাইভার আর ওই ছেলেটা মিলে আসাদকে হাসপাতালে নিয়ে যায়। রাফি এবং বাকি সবাই সবেমাত্র এসে হাসপাতালে পৌঁছালো। রিসেপশনে খোঁজ নিয়ে জানতে পারে অপারেশন সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। বেডে দেওয়া হয়েছে 5 তলার 502 নাম্বার কেবিনে। দেরি না করে কেবিনে গিয়ে দেখে আসাদের জ্ঞান এখনো ফেরেনি। বেশি মানুষ এলাও না থাকায় রাফি একা ভিতরে ঢোকে এবং বাকিরা বাহিরে দাঁড়ায়। ছেলেটা এখনো আসাদের সাথে আছে। বলতে হবে ছেলেটা আসলেই অনেক দায়িত্ববান। তবে ছেলেটাকে দেখে রাফির মনে প্রশ্ন জন্মায়। এ ছেলেটাকে নিজ থেকে তো কিছু বললো না ওর ব্যাপারে। ইতস্তত বোধ না করে জিজ্ঞেস করে, তুমি কি আর এখানে কি করছো? ছেলেটা নজর ফিরিয়ে উত্তর দেবার আগে রুমে একজন ডাক্তারের আগমন ঘটে। রাফির প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি ছিলেন বলেই আজ পেশেন্ট বেঁচে আছে, আর একটু লেট হলে বাঁচানো মুশকিল ছিল। রাফি ছেলেটার দিকে তাকিয়ে মলিন স্বরে বলে, কি বলে তোমাকে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। মুখে হাসি নিয়ে জবাব দিল, এখানে ধন্যবাদ দেবার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই কাজ করতো। না, করতো না। এই শহরে আসাদ এক আতঙ্কের নাম। কেউ জেনে বুঝে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলতে চাইবে কেন? তুমি বোধহয় এই শহরে নতুন, তাই না? জি, আমি আজকে এসেছি এখানে। চাকরির ইন্টারভিউ ছিল একটা। চাকরি পেলে? গরিবের আবার চাকরি। এই দেশে চাকরি পেতে হলে হয় টাকার জোর লাগে, না হয় মামার জোর লাগে, আর আমার কোনোটাই নেই। দাঁড়াও, তোমার সাথে একটু পরে কথা বলছি। ছেলেটার সাথে কথা বলায় বিরতি দিয়ে রাফি ডাক্তারের উদ্দেশ্যে বলে, ডক্টর, আসাদের এখন কি অবস্থা? কবে নাগাদ সুস্থ হবে বলে ধারণা আপনার? সঠিক বলা যাচ্ছে না, কারণ গুলিটা ওনার হাড় স্পর্শ করে বেরিয়ে গেছে। তবে আশা রাখি সপ্তাহ খানিক এর মাঝে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমাকে রাউন্ডে যেতে হবে। ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে গেলে রাফি ছেলেটাকে নিয়ে পাশের সোফায় গিয়ে বসলো। একটু নড়ে চড়ে বসে রাফি বলে, এবার বলো, তোমার নাম কি? আমার নাম শিফাত। আপনার? আমি রাফি। আর একটা কথা, আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি করে বললেই হবে। আচ্ছা, চেষ্টা করব। কাজ করবে? সিফাত খুশিতে আত্মহারা হয়ে বলল, কি কাজ? কি কাজ? যে কোনো কাজ করতে আমি রাজি আছি। একটা চাকরির আমার খুব দরকার। রাজনীতি করবে? রাফির মুখে রাজনীতি শব্দটা শুনেই সিফাত চুপসে গিয়ে বলে, রাজনীতি? কিন্তু তাতে তো অনেক টাকা লাগে, আর আমার কাছে অত টাকা নেই। রাফি নিজের হাসি আটকাতে না পেরে বলে, সব সময় এত টাকার চিন্তা করো কেন? টাকাই কি সবকিছু নাকি? হ্যাঁ, এই স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকতে হলে যে টাকার খুব প্রয়োজন ভাই। ভুল বললে। সবার কাছে টাকা ম্যাটার করে না। সবাই টাকার ভুকা হয় না, বুঝলে? হয়তো আপনার কথা ঠিক, আবার হয়তো না। রাফি মৃদু হেসে উত্তর দিল। তুমি আসলেই অনেক সহজ সরল। এতক্ষণে আসাদের জ্ঞান ফিরে এসেছে।
আসাদের জ্ঞান ফিরতে দেখে রাফি এবং সিফাত বেডের সামনে গিয়ে দাঁড়ালো। জ্ঞান ফিরে রাফিকে সামনে দেখতে পেয়ে আসাদ নিচু গলায় বলল, আমি মরিনি, এখনো বেঁচে আছি। বলতে হবে ওই মাছের প্রাণ। রাফি ক্ষণিক রেগে গিয়ে বলে, শুরু হয়ে গেছে তোর, তাই না? ভুল কি বললাম? ঠিকই তো বলেছি। হুম, তুই তো ভুল বলতেই পারিস না। এই তো বুঝতে পেরেছিস। যাই হোক, এই ছেলেটাকে, ওকে তো ঠিক চিনলাম না। পাশে দাঁড়ানো সিফাতের দিকে তাকিয়ে কথাটা বলে আসাদ। আসাদের প্রশ্নের জবাবে রাফি উত্তর দেয়, ওর নাম সিফাত। সিফাতই তোকে হাসপাতালে নিয়ে এসেছে। শহরে নতুন এসেছে, তাই না? হুম। আসাদের মুখের হাসি দেখে সিফাত কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনারা দুইজনেই একই প্রশ্ন কেন করলেন? নতুনই বা পুরাতন দুর্ঘটনার শিকার হওয়ার একজন মানুষকে হাসপাতালে নিয়ে আসা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্যের কথা বলছো? আচ্ছা, ওইখানে তো আরো অনেক মানুষ ছিল, কিন্তু কেউ আমাকে হাসপাতালে নিয়ে আসা তো দূরের কথা, ছুঁয়েও দেখেনি। কেন? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? সিফাতের নিশ্চুপতা দেখে আসাদ আবার বলে, এই শহরে আসাদ এক আতঙ্কের নাম। মানুষ আমাকে রাজনীতিবিদ কম, পশু হিসেবেই বেশি চেনে। সবাই জানে আসাদ একজন খুনি, যে ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেয়। জানো, যদি আমি আজ মারা যেতাম তাহলে সম্পূর্ণ শহরে খুশির জোয়ার বয়ে যেত। সবাই স্বস্তির ঘুম ঘুমাতে পারতো, কাউকে নির্ঘুম রাত কাটাতে হতো না। এই ভেবে যে কখন না জানি আসাদ নামক নরপশুটা আমার জীবন নামক পাখিটাকে খাঁচায় পুরে নেয়। আপনি মানুষ খুন করেন? আমি যাদের খুন করি তারা ভদ্র সমাজের মানুষ নামে অপরিচিত, তবে আমি আসাদের কাছে তারা একটা জানোয়ার। তাদের শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আপনি কেন আইন নিজের হাতে তুলে নেন? রাফির কাছে শুনে নিও এই ভদ্র সমাজের কাহিনী। তোরা এখন একটু বাইরে যা, আমার ভালো লাগছে না। রাফি আসাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা, তুই বিশ্রাম নে, আমরা বাহিরে আছি। কোনো কিছুর দরকার হলে ডাক দিস। সিফাত এবং রাফি কেবিন থেকে বেরিয়ে যায়। বাহিরে বাকিদের সাথে সিফাতের পরিচয় করিয়ে দেয় রাফি। অল্প কিছু সময়ের মাঝেই ওরা একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। অন্যদিকে মেয়েটির ফোনটা বেজে উঠলে মেয়েটি কল রিসিভ করে বলে, বল কি খবর? ছেলেটা ভয়ে ভয়ে বলল, আপু, আসাদ এখনো বেঁচে আছে। মানে? গুলি করার পর কেউ ওকে সাহায্য করেনি, তবে কোথায় থেকে যেন একটা ছেলে এসে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটি উচ্চস্বরে বলে, তোরা কি তখন ঘাস খাচ্ছিলি নাকি? চারিদিকে অনেক মানুষ ছিল, অত ভিড়ে কিছু করা সম্ভব ছিল না আপু। অজুহাত দেবার জন্যই তো তোদেরকে রেখেছি, তাই না? ভুলেও আমার চোখের সামনে আসবি না, জান নিয়ে নিব, মাথায় রাখিস। কল কেটে ফোনটা বিছানায় রাখলো। রাগ সামলাতে না পেরে নিজের চুল নিজেই টানছে, যেন গোড়া থেকে আলাদা করে ফেলবে। অন্যদিকে আসাদ এখন মোটামুটি সুস্থ। গুলি লাগার পর থেকে এখন পর্যন্ত গত 9 দিনে প্রাপ্তি আসাদকে একটা কল অবধি দেয়নি। আসাদও আর বিরক্ত করেনি, ভাবলো হয়তো রেগে আছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আসাদের ভাবনা। যে মেয়েটা একদিন কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়েটা আজ নয় দিন যাবৎ আমার সাথে কথা বলে না। অভিমানের পাহাড় জমেছে হয়তো। ভাবনার অবসান ঘটিয়ে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করলো প্রাপ্তির নাম্বারে। প্রথমবার রিং হলো, কিন্তু ফোন ধরার নামগন্ধ নেই। আসাদ ভাবছে, প্রাপ্তি ফোনটা ধরবে তো, নাকি রাগের পাহাড় নিয়েই বসে থাকবে? আচ্ছা, এতদিনে একটিবারও কি ওর ইচ্ছে হয়নি আমার খোঁজ নেবার? রাফি তো ওকে বলেছিল আমার গুলি লেগেছে। মানলাম বাসায় এসে দেখে যেতে পারে না, তবে বাইরে তো দেখা করতেই পারে। ভাবনার অবসান ঘটে ফোনের রিংটনে। স্ক্রিনে প্রাপ্তির নাম্বার ভাসছে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে প্রাপ্তি বলে, কল করেছিলে? হুম। বলো কি বলবে? ব্যস্ত খুব? জি, একটু কাজ করছিলাম। বাসায় আজ ফুপিমণি আসবেন। হঠাৎ? আজও আসতে পারেন না নাকি? সেটা কখন বললাম, এমনি জানতে চাইলাম। ভালো। তুমি কি আমার উপর রেগে আছো? না। এতদিনে একবার খোঁজ নেবারও প্রয়োজন বোধ করনি?
হয়তো না। বিরক্ত হচ্ছ? না, বলো শুনছি। দেখা করতে পারবে আজকে? বললাম না, ফুপিমণি আসবেন বাসায়। কাজ আছে অনেক, ঘর গোছাতে হবে, রান্না করতে হবে, আরো অনেক কাজ। ও আচ্ছা, সময় পেলে ফোন দিও। টাটা। বাই। কল কেটে ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে নিল আসাদ। পাগলিটা বড্ড বেশি অভিমান করে ফেলেছে। দেখা করুক একবার, সব অভিমান ভাঙিয়ে দেব নিমিষেই। সিফাত রান্না করতে ব্যস্ত। বলতে হবে ছেলেটা ভালোই রান্না করতে পারে। চাচিকে রান্নার কাজে সাহায্য করতে করতে নিজেও রান্না বান্নার বিষয়গুলো বেশ আয়ত্ত করে নিয়েছে। সিফাত ছেলেটা এতিম। যখন ওর বাবা মা মারা যায় তখনও কিছু বুঝতেই শিখেনি। সবে মাত্র বয়স 3-এর দোরগোড়ায়। চাচা চাচি মানুষ করেছে বেশ যত্নে। অভাবের সংসার হলেও সিফাতের পড়ালেখাতে কখনো কোনো প্রভাব পড়তে দেয়নি। বাবা মা হারা ছেলেটা যে এতটা পথ অতিক্রম করতে পারবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। আসাদ, রাফি এবং সিফাতের সম্পর্ক এখন তুমি থেকে তুইতে পরিণত হয়েছে। সিফাতও বেশ খুশি আসাদের সঙ্গী হতে পেরে। এতদিনের ছেলেটার ছোট মাথায় এতটুকু খেলেছে যে ও যাদের সাথে আছে তারা লোকমুখে প্রচলিত ভদ্র সমাজের মানুষদের মতো স্বার্থপর না। রান্না শেষ হলে সিফাত গিয়ে আসাদ এবং রাফিকে ডেকে আনে। খাবার খাওয়ার এক পর্যায়ে আসাদ বলে, রাফি, আজ রাতে একটা কীটপতঙ্গ সাফ করতে হবে, তৈরি থাকিস। আসাদের কথার প্রসঙ্গে সিফাত বলে, কিসের কীট পতঙ্গ? বাসায় তো কিছু নেই। 2 দিন আগে তো সবকিছু এত সুন্দর করে পরিষ্কার করলাম। সিফাতের কথা শুনে আসাদ এবং রাফি কেউই হাসি আটকে রাখতে পারল না। ওদের কার্যক্রম দেখে সিফাত আহম্মকের মতো প্রশ্ন করে, কি ব্যাপার, তোরা এভাবে হাসছিস কেন? হাসির পরিমাণ কিছুটা কমিয়ে দিয়ে আসাদ বলল, হাসছি তোর কথা শুনে। কি এমন বললাম যে এভাবে হাসতে হবে? আমি সমাজের কীটপতঙ্গের কথা বলেছি, বাসার না। সেটা সরাসরি বললেই তো হতো, এত পেঁচানোর কি আছে? বুঝেছি, এখন খা। সিফাত কিছু বলতে যাবে তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। রাফি উঠতে গেলে আসাদ বলে, তোরা থাক, আমি দেখছি। বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই, তবে নিচে একটা পার্সেল পড়ে আছে। চারদিকে পুনরায় একবার চোখ বুলিয়ে পার্সেলটা নিজের হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল। পার্সেলের উপরে আসাদের নাম লেখা রয়েছে, তবে কোথা থেকে এসেছে সে ব্যাপারে কিছু লেখা নেই। বেনামি পার্সেল। হাতে থাকা পার্সেলটা আসাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কিন্তু বুঝতে পারছে না এটার ভিতরে ঠিক কি আছে বা থাকতে পারে। ড্রয়িং রুমের সোফায় এসে বসে পার্সেলটা টি টেবিলে রেখে নিজের 2 হাঁটুর উপরে 2 হাত দিয়ে ভর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। এতক্ষণে সেখানে আগমন ঘটে সিফাত এবং রাফির। পার্সেলের দিকে নজর পড়তেই রাফি বলে, পার্সেল কে পাঠিয়েছে আসাদ? জানি না, নাম লেখা নেই কারো। খুলে দেখ কি আছে ভেতরে। হুম। আসাদ ব্যস্ত হয়ে পড়ে পার্সেলটা খুলতে। র্যাপিং পেপার ছিঁড়ে বাক্সটা খুলে দেখে ভিতরে প্রাপ্তির একটা ছবি রাখা আছে এবং ছবির পিছনে কালো মার্কার দিয়ে লেখা, তুমি বিশ্বাস করো সে ভালোবাসে, তবে কাকে ভালোবাসে, তোমাকে নাকি তোমার প্রাণ ভোমরাকে? ছবিটা দেখে আসাদ যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে ছবির পিছনের লেখাটা দেখে। আসাদের অবাক চাহনি দেখে সিফাত বলে, কি হলো, এভাবে কি দেখছিস? রাফি কিছু জিজ্ঞেস না করে ছবিটা আসাদের হাত থেকে নিয়ে সম্পূর্ণ বিষয়টা নিজের আয়ত্তে নিল। আসাদের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাত ও রাফির ন্যায় একই কাজের পুনরাবৃত্তি ঘটায়। আসাদ এবং রাফি দুজনই অবাকের শীর্ষে অবস্থান করলেও সিফাত স্বাভাবিকই রয়েছে। রাফি আসাদকে উদ্দেশ্য করে বলে, এইসবের মানে কি? কেউ কি ফাজলামি করে এগুলো করছে নাকি? আসাদ আত্মবিশ্বাসী দৃশ্যতে রাফির দিকে তাকিয়ে বলে, না, এমন কাজ কেউ ফাজলামি করে করবে বলে আমার মনে হয় না। নিশ্চয় এর মাঝে কোনো রহস্য আছে। আমি সেটা নিয়েই ভাবছি না। আমার চিন্তা হলো লেখাটা নিয়ে। যেই এই পার্সেলটা পাঠাক না কেন, সে আমার হয় ভালো চায় নয়তো খারাপ চায়, কিন্তু মানুষটা কে হতে পারে? তুই না রাজনীতিবিদ? সিফাতের কথা রাগাগোড়া বুঝতে না পেরে আসাদ প্রশ্ন করে, এর সাথে রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে? বাইরের সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একজন রাজনীতিবিদদের মতো ভাব। আশা করি তোর উত্তর তুই পেয়ে যাবি।
সিফাত আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। সিফাত চলে গেলে আসাদ রাফির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলে, সিফাত কি বলে গেল এগুলো, বুঝছিস কিছু? আমার ছোট মাথায় এগুলো খেলে না রে, তুই বরং ভাব। আমি রুমে গেলাম। রাফিও চলে যায় নিজের রুমে। আসাদ একা বসে আছে, মাথায় জড়ো হয়েছে নানান রকমের প্রশ্ন, কিন্তু উত্তর কে দেবে? ছবিটা নিজের হাতে নিয়ে আসাদ আবার সেই লেখাগুলোতে চোখ বুলায়। লেখাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছে না ও। আসাদের ভাবনা কিছুটা এই রকম। আমি বিশ্বাস করি সে আমাকে ভালোবাসে, কিন্তু কার কথা বোঝানো হয়েছে এখানে? প্রাপ্তি, ওর ছবির পিছনে তো লেখাগুলো রয়েছে, আর প্রাপ্তিও তো আমাকে ভালোই বাসে। তবে শেষের লাইনের মানে কি? প্রাণ ভোমরা বলতে কি বোঝাতে চেয়েছে? ছবিটা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে হাত দিয়ে নিজের চুলগুলো টানতে টানতে আসাদ বলে, উফ, কিছু বুঝতে পারছি না আমি। মানে কি এইসবের? মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। পল্লব ভাই একটা কথা বলেছিল যখন আমি রাজনীতিতে নতুন নতুন পা রেখেছি, তখন রাজনীতিতে নিজের ছায়াকে বিশ্বাস করতে নেই। আচ্ছা, তার কথার সাথে কি এই লেখাগুলোর কোনো মিল আছে বা থাকতে পারে? আসাদ নিজের ভাবনাগুলো সম্প্রসারিত করার আগেই ওর ফোনের মেসেজ টোনটা বেজে ওঠে। রেদওয়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। লেখা ছিল, বিকেল 5টায় আমাদের সেই চিরচেনা জায়গায় আইসেন ভাই, জরুরি কথা আছে আপনার সাথে, আমি অপেক্ষায় থাকবো। রেদওয়ানের নাম্বারে কল দিতে গিয়েও দিল না। আসাদ ভাবে, রেদওয়ানের আবার কি হলো? হঠাৎ জরুরি তলব? বাসায় তো আসতে পারতো। বিকেল 5টা। আসাদ তৈরি হচ্ছে বের হবার জন্য। বাসা থেকে বের হতে নিলে সিফাত জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস এখন? তেমন কিছু না, রেদওয়ান মেসেজ দিয়ে বলল কি নাকি কি জরুরি কথা আছে, সেখানে যাচ্ছি। একা যাস নে। কেন, একা গেলে কি সমস্যা? যেতে বারণ করেছি, তাই যাবি না। এখানে সমস্যা থাকা বা না থাক। আজব। আচ্ছা, নিয়ে যাবো নে একজনকে। একজন না, সবাইকে নিয়ে যাবি এবং সবার সাথে গান রাখতে বলবি, মাস্ট বি। রেদওয়ান আমার গ্যাংয়েরই লোক, ওর সাথে দেখা করতে যাব, এতে গান নেবার কি আছে? সব প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে তোর কাজ কি? মানে? মানে কিছু না, যেটা বললাম সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুই যাবি? না, আমার একটা কাজ আছে। তোর আবার কি কাজ এখন? পরে বলবো, তুই রাফিকে নিয়ে যা। ওকে, থাক তাহলে। হুম। আসাদ এবং রাফি বাসা থেকে বের হলে সিফাত নিজের ফোনটা হাতে নিয়ে কল করে একটা পরিচিত নাম্বারে। কলটা রিসিভ হলে বলে, আসাদ বেরিয়ে পড়েছে, আশা করি তোর কাজটা তুই ঠিকমতো করবি। জি ভাই। কল কেটে একটা রহস্যময় হাসি হাসে সিফাত, যে হাসির গভীরতা হয়তো অনেকটা বেশি। অন্যদিকে আসাদের বাইক এসে থামে গাজীপুর সালনার একটা পুরাতন ফ্যাক্টরির সামনে। সিফাত বারবার বলে দিলেও আসাদ রাফিকে ছাড়া অন্য কাউকে সাথে আনেনি। বাইক থেকে নেমে ভিতরে চলে যায়, কিন্তু রেদওয়ানকে কোথাও দেখতে পাচ্ছে না। উপায়ন্তর না পেয়ে ফোন করে রেদওয়ানের নাম্বারে। এইদিকে সিলেটের একটা টং দোকানে বসে চা খাচ্ছে রেদওয়ান এবং ওর কয়েকজন বন্ধু। হঠাৎ ফোনের রিংটোন বাজলে পকেট থেকে ফোন বের করে দেখে আসাদের নাম্বার থেকে কল এসেছে। 7-5 না ভেবে কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? এখনো আসছিস না যে? আমি অপেক্ষা করছি। আমি তো সিলেট আছি, আর কোথায় আসার কথা বলছো? তুই না আমাকে মেসেজে বললি পুরাতন গোডাউনে আসতে? না ভাই, আমি তো ঢাকার বাইরে আছি, তাহলে কেন তোমাকে সেখানে আসতে বলবো বলো? তোর নাম্বার থেকে যে মেসেজ আসলো সেটা? সত্যি আমি কোনো মেসেজ পাঠাইনি। রেদওয়ানের কানে গুলির আওয়াজ ভেসে আসলে তার কিছুক্ষণ পরেই কলটা কেটে যায়। উত্তরে আসাদ কিছু বলতে যাবে, ইতিমধ্যেই সেখানে গুলি বর্ষণ শুরু হলো। রাফি তৎক্ষণাৎ কোমর থেকে নিজের গান বের করে কভার ফায়ার দিতে ব্যস্ত হয়ে পড়ে। আসাদকে নিয়ে রাফি একটা কন্টেইনারের পিছনে আশ্রয় নিল। নিজেদের সুরক্ষার দিকটা নিশ্চিত করতে করতে গুলির আওয়াজ আর শুনতে পাচ্ছে না ওরা। আসাদ উঁকি দিয়ে চারদিকে চোখ বুলাচ্ছে, কিন্তু লাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ কয়েকজন মধ্যবয়স্ক ছেলে এসে আসাদ এবং রাফির সামনে দাঁড়ালো।
চলুন আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল। উত্তরে আসাদ বলল, তোমাদের তো ঠিক চিনলাম না। আমাদের না চিনলেও চলবে, তবে এতটুকু মাথায় রাখুন, আপনার কাছের মানুষগুলো এখন আপনার জানের দুশ্মন হয়ে উঠেছে, তাই সেই সকল মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন। বুঝলাম না তোমার কথা। বুঝবেন আস্তে আস্তে, তবে দেরি করে যেন না বোঝেন, সেই দোয়াই রইল। এখন চলুন আপনাদের পৌঁছে দেই, আমাদের আরও কাজ আছে। আসাদও আর কথা না বাড়িয়ে ওদের পিছন পিছন বাহিরে চলে গেল। বাইকে উঠতে গেলে অন্য একজন ছেলে আসাদের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বলে, গাড়িতে উঠুন আমাদের সাথে, বাইক আপনার বাসায় পৌঁছে যাবে। গাড়ি এসে বাসার সামনে থামলে আসাদ এবং রাফি ওদের ধন্যবাদ জানিয়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে পায়চারি করছে সিফাত। দরজা খোলা থাকায় আসাদ এসে ড্রয়িং রুমের সোফায় নিজের তাসরিফ জমিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সিফাত দেখতে পেয়ে প্রশ্ন করে। একা গিয়েছিলি? আসাদের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাত আবারও বলে, কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো নাকি? একা কেন গিয়েছিলি? সবাইকে সাথে নিয়ে যেতে বলেছিলাম না? ভাবিনি এমন কিছু হবে। কি হয়েছে? আসাদ সবটা খুলে বললে সিফাত হাতে তালি দিয়ে বলে, বাহ, ভালো তো। সবসময় শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকিস, বাহ্যিক কোনো জ্ঞান তো মাথায় নেই। স্পুফিং বুঝিস? স্রুফিং? হ্যাঁ, স্পুফিং। সেটা কি? স্পুফিং হলো এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে তোর নাম্বার আমার কাছে নেই, কিন্তু তোর নাম্বার দিয়ে আমি যাবতীয় সব কাজ করতে পারবো। যেমন কাউকে মেসেজ পাঠানো বা কল দেয়া। একই কাজ ইমেল দিয়ে করা যায়। কিন্তু কেউ আমার সাথে এমনটা কেন করবে? কি স্বার্থ থাকতে পারে তার? স্বার্থ তো একটাই, কি? তোর জীবন নেয়া। তুইও এ কথা বলছিস? সকালে আসলে পার্সেল, আর এখন তুই? যেটা দেখছি, যেটা বুঝেছি সেটাই বলেছি। স্পুফিং করে তোকে পুরনো গোডাউনে ডাকা, তোর উপরে হামলা হওয়া, সব কিছু তো আর কাকতালীয় হতে পারে না, তাই নয় কি? তোর কথায় যুক্তি আছে, কিন্তু এই কাজগুলো কে বা কারা করেছে সেটা তো বুঝতে পারছি না। কারা না, বল কে? তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? সকলের লেখাগুলো নিয়ে একটু খেলা করা শেখ, বুঝতে পারবি। যাই হোক, তোরা বিশ্রাম নে, আমি বাইরে থেকে একটু হেঁটে আসি। ভালো লাগছে না বসে থাকতে। আচ্ছা যা। সিফাত বাসা থেকে বের হয়ে শান্ত মনে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ একটা কালো জিপ গাড়ি এসে থামে ওর সামনে। শোন, আসাদের দিকে সবসময় নজর রাখবি, কারণ আসাদের জীবনের ঝুঁকি এখন অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে। সে আমাদের প্রাণী না মারা অবধি শান্তি পাবে না। ভাই, আমরা তো জানি কাজটা কে করেছে, তাকে রাস্তা থেকে সরিয়ে দিলেই তো হয়। না, আমি চাই আসাদ এই রহস্যের শিখরে পৌঁছাক। পারবে কি? জানা নেই আমার। আসাদ নিজেকে রাজনীতিবিদ বলে দাবি করে, কিন্তু ও এখনো রাজনীতিতে ভীষণ রকমের কাঁচা একজন খেলোয়াড়। রাজনীতির মারপ্যাচ বুঝে উঠতে উঠতে ওর অনেকটা সময় পার হয়ে যাবে। তুমি যেটা ভালো বোঝো, আমরা আশাদের ছায়া হয়ে থাকবো, তুমি সেই বিষয়ে চিন্তা করো না। নিরাশ যেন হতে না হয়, সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাই। আমাকে নামিয়ে দিয়ে আয়, অনেকটা সময় পার হয়ে গেছে। জি। এদিকে ফোনের স্ক্রিনে প্রাপ্তির ছবি ভাসছে। আসাদ এক মনে তাকিয়ে আছে সেদিকে। কেউ যে ওর জানের ফোকা হয়ে উঠেছে সেই চিন্তায় এখন ওর মাথায় নেই। প্রাপ্তির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই জড়সড় হয়ে আছে ওর ভাবনা জুড়ে। শেষ বিকেলে নদীর পাড়ে হাত ধরে হাঁটা, প্রাপ্তির দুষ্টুমি ভরা কথা। আসাদ নিজেকে ভাগ্যবান মনে করে প্রাপ্তিকে নিজের জীবনের অংশ করতে পেরে। তবে সময়ের সাথে সাথে সেই ভাগ্যটা যেন দুর্ভাগ্যে পরিণত না হয়, সেটাই দেখার বিষয়। রাত অনেক হয়েছে, কিন্তু কারো পেটেই খাবার পড়েনি। রাফি এসে একবার আসাদকে ডেকে গেছে, কিন্তু আসাদ নাকচ করে দেয় খাবে না বলে। তাই রাফিও আর জোর করেনি। রাত প্রায় 2টো। আসাদ এবং রাফি নিজের কাজে বেরিয়ে পড়েছে। শরীরে ভদ্রলোকের ট্যাগ লাগানো কারো হয়তো জীবনযাত্রার সমাপ্তি ঘটবে আজ, নাকি সব ভাবনা চিন্তাগুলো রং বদলাবে আসাদের অজান্তেই। শিক্ষক নামটা শুনলে একটা স্বস্তি পাওয়া যায়, তাই না? যে ছাত্রদের নিজের হাতে গড়ে তোলে স্নেহ ভালোবাসা দিয়ে।
আচ্ছা, একজন রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে তখন তার কি শাস্তি হওয়া উচিত? আসাদের মতে মৃত্যুর চেয়ে বড় শাস্তি কাউকে দেয়া যায় না। তেমনই এক শিক্ষকের গল্পের সমাপ্তি ঘটাবে আসাদ, যে শিক্ষক পড়াশোনার নামে ছোট ছোট মেয়েদের যৌন হয়রানির শিকার করে। বর্তমান সমাজের পরিস্থিতি হলো এমন, বাবা মা দুজনই কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকেন। হয়তো কেউ বাসায় আয়া রেখে দেন ছেলে মেয়েদের একাকিত্ব দূর করার জন্য, আর কেউ কেউ রাখেন না এই ভেবে ছেলে মেয়ে তো দিনের 3/4 সময় প্রাইভেট আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, বন্ধু বান্ধবদের সাথে থাকবে, কথা বলবে। একাকিত্ব কি সেটা বোঝার সুযোগ হয়ে উঠবে না। বাবা মা টাকা কামাতে এতটাই ব্যস্ত যে তার মেয়ে কোন পরিস্থিতিতে আছে সেটা খোঁজ রাখার সময়টুকুও হয়ে ওঠে না তাদের কাছে। এমনও মেয়ে আছে যারা পুরো ব্যাপারটা বুঝতে বুঝতেই অনেকটা সময় পার হয়ে যায়, আর যখন বুঝতে পারে তখন হয়তো কিছুই করার থাকে না। লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারে না। এই সময়টা যে কতটা কষ্টের সেটা হয়তো সেই বুঝতে পারবে যে বা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বা ভবিষ্যতে হবে। এই ধরনের বিষয়গুলো যে শুধু শিক্ষকরাই করে এমনটা কিন্তু না। পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মাঝেও এমন কিছু নরপিশাচ থাকে যারা ভালো মানুষের আড়ালে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। এমন মানুষগুলো খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়, বিষাক্ত হয়, যাদেরকে খালি চোখে চেনা যায় না, কিন্তু তাদের বিষক্রিয়া মারাত্মক। আশাদের কাজ শেষ। সকালে খবরের কাগজের হেডলাইন হবে, শিক্ষক নামের একজন নরপশু হত্যা। না, একটু ভুল বলে ফেললাম। এই ভদ্রলোকের সমাজে তো সত্যের চেয়ে মিথ্যার দাপট বেশি, তাই হয়তো এই খবরটাও বাকি খবরের আড়ালে চাপা পড়ে যাবে। অনেকদিন পর আশাদ আজ ক্যাম্পাসে এসেছে। গুলি লাগার পর থেকে আর আশা হয়নি। একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে থাকা পরিচিত শিমুল গাছটার নিচে তাকালে দেখে প্রাপ্তি ওর কয়েকজন বান্ধবীর সাথে বসে আছে নির্জিত মনে। আসাদকে আসতে দেখে বাকিরা উঠে যায়। প্রাপ্তি তখনও দেখেনি আসাদকে। কাহিনী বুঝতে না পেরে বলে, কিরে, সবে চলে যাচ্ছিস কেন? মন খারাপ? জি না। তাহলে কথা বলার ইচ্ছে নেই? না, নেই। চলে যাব তাহলে? তোমার ইচ্ছা। ভার্সিটিটা তো আর আমার একার নয় যে আমি যা বলবো তাই হবে। এমনিতেই তোমার ভয়ে অনেক ছেলে আমার সাথে কথাও বলতে চায় না। ছেলেদের সাথে কথা বলতে চাও তুমি? শুধু কি ছেলেরা, মেয়েরাও তো কথা বলে না আমার সাথে, কয়েকজন ছাড়া। আমি কি তাদের বারণ করেছি তোমার সাথে কথা বলতে বা না মিশতে? হয়তো করছো। তোমাকে এর আগেও অনেকবার বলেছি, হয় আমাকে বেছে নাও, নয়তোবা তুমি রাজনীতি নিয়ে থাকো। একটা কথা মনে আছে তোমার? কি কথা? যখন আমি একজন সহজ সরল সাধারণ ছেলে ছিলাম, যখন আমার নাম ডাক পরিচিত ছিল না, তখন তুমি ঠিক কি কি করেছিলে? ছেলেদের সাথে কফি শপে যাওয়া, কথা বলা, তাদের বিভিন্ন গিফট দেয়া। আমার জন্মদিন তুমি ভুলে যেতে, কিন্তু 2 দিন আগে পরিচিত হওয়া একটা ছেলেকে তুমি কফি শপে গিয়ে গিফট দিয়ে আসতে, এবং আমি যখন এগুলো তোমাকে জিজ্ঞেস করতাম তখন তোমার কাছে কোনো উত্তর থাকতো না। তুমি কথা ছলে সেগুলো এড়িয়ে যেতে, এবং মজার বিষয় হলো আমিও তখন তোমার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমাকে চাই নাকি তোমার ওইসব বন্ধুদের? তুমি কি বলেছিলে? তোমার জীবন তোমার মর্জি মতো চলবে। তাহলে আজ কেন আমাকে যে কোনো একটা বেছে নিতে বলছো? আমি কিন্তু এখন কারোর সাথেই কথা বলি না, সেটা তোমার অজানা নয়। কবে থেকে কথা বলো না? যেদিন থেকে এই শহরের মানুষ আসাদকে চেনে সেদিন থেকে? যেদিন থেকে আসাদের নাম যশ খ্যাতি হয়েছে সেদিন থেকে? যেদিন থেকে আসাদ নিজেকে সামলে নিতে শিখেছে সেদিন থেকে? কিন্তু আসাদ যখন অনেক দুর্বল ছিল, যখন প্রাপ্তিকে ছাড়া আসাদ কিছু বুঝতো না, তখন কিন্তু তুমি আমার মনোবল না হয়ে আমাকে আরো ভেঙে দিয়েছো। এত তাড়াতাড়ি ভুলে গেলে সেই দিনগুলো? তোমার কি ভাবনা আসাদ হাসি খুশি আছে? তার মানে সে অনেক ভালো আছে? তাহলে বলবো তুমি আমার প্রেমিকা হতে পারোনি। আমাকে নিয়ে এত কিছু ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসাদ খানিকটা হেসে নিয়ে বলে, যখনই আমার প্রশ্নগুলোর কোনো উত্তর তোমার কাছে থাকে না, তখনই এই একটা কথা বলে এড়িয়ে যাও সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ। আর কিছু বলতে চাও? বাদ দাও ওইসব কথা। ভার্সিটিতে আসলে বাট কল দিলে না। দেখা করার কথা ছিল আমাদের, তাই না? মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমার তো মনে হয় একটু পরে ক্লাস শুরু হবে। থাকো তাহলে, আমি আসি। প্রাপ্তি কোনো উত্তর দিল না। আসাদ প্রাপ্তির পাশ থেকে উঠে ক্যান্টিনের দিকে যায়। কিছুটা সামনে এগোলে কারো ডাক পেয়ে আসাদ থমকে দাঁড়ায়। গলার স্বরটা বেশ পরিচিত, তবে খেয়াল করতে পারছে না কোথায় শুনেছে। মাথায় জোর না দিয়ে পিছনে তাকালে দেখে অনন্যা ওর দিকে এগিয়ে আসছে, মুখে বিরল হাসি। ভার্সিটি জীবন একসাথেই কেটেছে ওদের, তবে দুর্বল আশার থেকে সবল হয়ে ওঠার রাস্তাটা ভীষণ কঠিন ছিল। আর সেই রাস্তায় আসাদের সঙ্গীদের মাঝে অনন্যাও একজন। মজার বিষয় হলো, অনন্যা আসাদকে সবভাবে সাহায্য করলেও আসাদের এটা অজানা। কিন্তু রাফি জানে অনন্যা আসাদের জন্য ঠিক কতটা করেছে। আসাদের সামনে এসে মুখে হাসি রেখে অনন্যা বলে, কি গো রাজনীতিবিদ, আমাকে তো ভুলেই গেলেন। না কোনো কল, না কোনো মেসেজ, পরই গেছি বুঝি? আসাদ মাথা চুলকে বলে, আরে তেমন কিছু না, আসলে তোমার নতুন নাম্বার আমার কাছে নেই। পুরাতন নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সংযোগ হয়ে ওঠেনি। রাফির কাছে তো আমার নাম্বার ছিল, ওকে বলতে পারতা। ওই রাফি তো আমাকে কিছু বলেনি। আমি ওর কাছে তোমার নাম্বার অনেকবার চেয়েছি, বাট ও বলেছে ওর কাছে নেই। আচ্ছা বাদ দাও, চলো এক কাপ কফি খেয়ে আসি। ক্যান্টিনে সেই কফি আর জমজমাট আড্ডা, উফ, অনেক মিস করি। চলো। কফি পাগলি। বলছি তোমাকে। বলছেই তো, কফি ছাড়া তো আর কিছু মাথায় আসে না তোমার। অনন্যা মুখ ভেঙচি কেটে বলে, তোমার মাথা। খুনসুটি করতে করতে ক্যান্টিনের সামনে চলে এসেছে। ভিতরে রাফি, শিফাত এবং বাকিরা সিঙ্গারার আড্ডায় মেতে উঠেছে। রাফির কাছে গিয়ে রাফির পিঠে একটা কিল বসিয়ে দিয়ে অনন্যা বলে, কি রে হারামি, তোর কাছে আমার নাম্বার নেই? রাফি অনন্যাকে দেখতে পেয়ে বসা থেকে উঠে শক্ত করে জড়িয়ে ধরে। অনন্যা মজা করে বলে, হয়েছে ভাই, ছাড় এবার, না হলে আমার হাড্ডি গুড্ডি এখন ভাঙবে, যেভাবে ধরেছিস। অনন্যাকে ছেড়ে দিয়ে বলে, এবার বল, হঠাৎ কি মনে করে? আরে আমাকে তো একটাবার জানার প্রয়োজন বোধ করলি না যে তুই আজকে ক্যাম্পাসে আসবি? একটা থাপ্পড় মারবো। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার নাম্বার নেই তোর কাছে? আছে। আশা চেয়েছিল তো দিলি না কেন? তুই তো জানিস কেন দেইনি। তাও এই প্রশ্নটা কেন করছিস? দিতে পারতি, আমি নিজেকে সামলেই নিয়েছি। আমার সমস্যা হতো না। আমার জিনিসটা না হয় একান্তই আমার থাক। যাকে বাদ দে ওইসব পুরনো কথা। এখন বল, তুই দেশে আসলি কবে? এই তো গতকাল রাতে এসেছি। নিজেকে আর আটকে রাখতে পারলাম না ক্যাম্পাসে আসা থেকে, তাই চলে এলাম টহল দিতে। ভালো করেছিস। জানি তো কফির লোভে এসেছিস এখানে। আমাদের সাথে দেখা করতে এলে তো জানাতি। আমাদের সাথে আশাদের সাথে থেকে থেকে তুইও এখন আশাদের মতোই কথা বলছিস। আচ্ছা, তোরা ওই দিকটা এগিয়ে বস, যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে। আসাদ এবং অনন্যা গিয়ে কর্নারের একটা টেবিলে বসলো। আসাদ কফির অর্ডার দিয়ে অনন্যার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। এতদিন কোথায় ছিলে? ভার্সিটি লাইফ শেষ হবার পরে না কোনো খোঁজ, না কোনো খবর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, ছিলাম কারো স্মৃতিচারণে। মানে? বাদ দাও আমার কথা, তুমি বলো, এত অল্প সময়ে এত নাম ডাক কিভাবে? 2 বছর আগে আশাদ আর এখনকার আশাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। এতটা পরিবর্তন কিভাবে? আমি সে আগের আশাদই রয়ে গেছি, শুধু তোমাদের দেখার নজরিয়াটা বদলে গেছে। হয়তো। তারপর বলো, প্রাপ্তির কি খবর? আছে ভালোই। আগের মতোই রয়ে গেছে নাকি পরিবর্তন এসেছে? যেদিন থেকে আমি পরিবর্তন হয়েছি সেদিন থেকে ওর মাঝে পরিবর্তন লক্ষ্য করেছি। এখন জানি না সেই পরিবর্তনটা কার জন্য এসেছে। আলবাত তোমার জন্য, যেহেতু ও তোমাকে ভালোবাসে। হয়তো, আবার হয়তো না। হয়তো কেন বলছো?
যাকে ভালোবাসো তাকে বোঝো না তুমি? আসাদ কিছু বলার আগেই পিচ্চি কফি নিয়ে হাজির। অনন্যাকে দেখে ফোকলা দাঁতের হাসি দিয়ে বলে, আপু তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। মন খারাপ করে বলে। এখন তো আর আগের মতো আসো না। অনন্যা পিচ্চির গালে হাত বুলিয়ে বলে, কিভাবে আসবো রে সোনা? আমি তো দেশে ছিলাম না। তুই কি পড়াশোনা করিস এখন, নাকি আমার যাবার পর সব বাদ? কোনটা? তুমি তো প্রতি মাসে রফিক চাচার কাছে আমার জন্য টাকা পাঠাতে, তাহলে কিভাবে বাদ দিয়ে দেব বলো? আমার গাড়ি কয়টা মাথা? কপালে চুমু এঁকে দিয়ে বলে, গুড বাই। আচ্ছা এখন যা। আচ্ছা। আসাদ মুগ্ধ দৃষ্টিতে অনন্যাকে দেখছে আর মনে মনে বলছে, আসলে মেয়েটা অদ্ভুত প্রকৃতির, যাকে চেনে না, যার সাথে কোনো সম্পর্ক নেই, তার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবাই যদি এমন হতো তাহলে না কত ভালো হতো। অন্যদিকে রুমের সবকিছু ভেঙে চুরমার করছে, তবুও রাগ কমছে না। নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। টেবিলের উপরে এক হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে মেয়েটি। ভয়ে ভয়ে একটা ছেলে সামনে এগিয়ে এসে বলে, আপু শান্ত হও প্লিজ। রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রক্তবর্ণ চোখে ছেলেটার দিকে তাকালে চোখের ঝাঁজ সহ্য করতে না পেরে মাথা নিচু করে ফেলে ছেলেটা। মুচকি হেসে বলে, শান্ত হব? হ্যাঁ, আমি শান্ত হব, তবে সেদিন যেদিন আমার দেওয়া কাজটা তোরা সম্পূর্ণ করতে পারবি। 2 দিন সুযোগ করে দিলাম, কিন্তু লাভ কি হলো? ব্যর্থ। তোরা তো জানিস ব্যর্থতা জিনিসটা আমার সহ্য হয় না। শেষে আরেকটু সুযোগ দিলাম, হয় আরশাদকে মেরে ফেল, নয়তো তোদের মৃত্যু কেউ আটকাতে পারবে না। কথাটা যেন মাথায় থাকে, আমি বারবার বলবো না। এইদিকে আসাদ বাসায় এসে পৌঁছেছে। অনন্যার সাথে সময়গুলো বেশ ভালোই কেটেছে ওর। পুরনো স্মৃতিগুলো আবার জেগে বসেছে। ভার্সিটির সেই দিনগুলোর কথা মাথায় আসতেই আসাদ আসাদ আপন মনে হাসছে। নিজের বিছানায় সিফাত জমিয়ে কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিরে হাসছিস কেন? হাসছি নিজের অবস্থার উপরে, কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। বিডব্লিউ বাদ দে সব পুরনো কথা। যার জন্য তোর কাছে আসা, লেখাগুলোর সন্ধিহান করতে পারলেও? হ্যাঁ পারছি, তবে ভাবিনি কখনো আমার সাথে এমনটা হবার ছিল। ভাবিসনি তো এখন ভেবে দে। মানতে খুব কষ্ট হচ্ছে। একটা চিরচেনা মানুষের এমন হঠাৎ পরিবর্তন কিভাবে মেনে নেই বল? যাকে তুই চিরচেনা বলছিস তার কাছে তুই অপরিচিত। কি জানি। বুঝতে পারছিস? এটা অনেক সাবধানে থাকিস, এইটুকুই বলবো। এখন বল, অন্যান্যকে? রাফি বলেনি কিছু। আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আমার ক্লাসমেট ছিল, ভার্সিটির লাইফ একসাথেই কেটেছে আমাদের। খুব ভালো একটা মেয়ে, মনটা অনেক পরিষ্কার। বাকি সবার মতো মনে অত শত প্যাচগোজ নাই। জানিস, একটা অপরিচিত মানুষ যাকে ও আগে কোনোদিন দেখেনি পর্যন্ত, কিন্তু সে বিপদে পড়লে হাত বাড়িয়ে দেয়া মানুষগুলোর মাঝে অনন্য একজন। আমাদের ক্যান্টিনে যে ছেলেটা আছে, ওর পড়াশোনার সকল খরচ অনন্যাই বহন করে। এতদিন তো মনে হয় দেশের বাইরে ছিল। গতকাল রাতেই এলো, বলল তখন, শুনলি না? তো হঠাৎ দেশের বাইরে কেন গিয়েছিল জানিস? হয়তো পড়াশোনার জন্য, তাছাড়া আর কি হবে। দেশের বাইরে তো ওর কোনো আত্মীয় স্বজনও নেই। বাবা মা? অনন্যা ইতিম, মামা মামি ওকে বেশ যত্নে লালন পালন করেছেন। আমার ভাষ্যমতে আমি কোনোদিন দেখিনি অনন্যাকে তারা নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভেবেছে। তো তুই অন্যান্যর মামা মামির থেকে জানতে পারতি না অন্যান্য কেন দেশের বাইরে গেল সবাইকে ছেড়ে? আমি গিয়েছিলাম তাদের বাসায়, তবে তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। অনন্যার নাম্বারও বন্ধ দেখাচ্ছিল, মামা মামিরও কোনো খোঁজ পাইনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তুই হঠাৎ ওসব পুরনো কথা ঘাটছিস কেন? ঘাটছি কারণ অন্যান্য কি সত্যি পড়াশোনার জন্য দেশের বাইরে গেছিল, নাকি এখানে অন্য কোনো গল্প আছে? ভাই আমারে মাফ কর প্লিজ, এমনিতেই একটা ধাঁধা সলভ করতে গিয়ে নাকানি চুবানি খেয়ে বেসামাল অবস্থায় আছি।
তার উপরে আবার অন্য কোনো ধাঁধা দিস না। সিফাত খানিক হেসে আসাদের কাঁধে একটা হাত রেখে বলে, এটা তোর জীবনের ধাঁধা, যেটার সমাধান তুই ছাড়া অন্য কারো কাছে নেই। দুর্বল আসাদ থেকে এই আসাদ হয়ে ওঠার গল্পটা নিশ্চয়ই সহজ ছিল না। পিছনের সেই গল্পটা নিয়ে একটু ভাব, তুই নিজের লক্ষ্যে পৌঁছে যাবি। আর এবারের ফলাফলটা তোর জীবন বদলে দেবে, মিলিয়ে নিস। আসাদ হামার মতো তাকিয়ে আছে সিফাতের মুখের দিকে। সিফাত রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তবু আসাদের কোনো হেলদোল নেই। মাঝে মাঝে সিফাতের চরিত্রটা বুঝতে ভীষণ কষ্ট হয় আসাদের। হাবাগোবা ছেলেটার কয়েকটা জটিল কথা আসাদকে নিজের অবস্থানে স্থির করে দেবার জন্য যথেষ্ট। সিফাত ছেলেটার মাঝে কিছু একটা আছে, এটা আসাদের ভাবনা। ভাবনাটা কি সত্যি, নাকি ভাবনার অন্তরালে অন্য কোনো কাহিনী রচিত আছে? এই দিকে অনন্যার মন আনচান করছে আসাদের সাথে কথা বলার জন্য, কিন্তু ভাবছে কল দেবে কি দেবে না। নাম্বারটা বারবার ওপেন করে আবার কেটে দিচ্ছে। কথা বলতেও ইচ্ছে করছে না, আবার কল দিতেও কেমন কেমন লাগছে। ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আসাদের নাম্বারে কল দিলে কিছুক্ষণ পরে আসাদ কল রিসিভ করে বলে, বলো। কি করো? এই তো ফেসবুকে নিউজ ফিড ঘাটাঘাটি করছিলাম। তুমি? ভাবছিলাম কি? কোনো একজনের কথা। তার কথা? পরে বলবো। আচ্ছা। এখন রাখি, পরে কথা হবে। আসাদের উত্তর না শুনে অনন্যা ফোন রেখে দেয়। লজ্জায় লাল হয়ে গেছে অনন্যার মুখ। অনন্যার সাথে কথা বলে দিনটা ভালোই কাটলো আসাদের। সারাদিনের মাঝে প্রাপ্তির কথা একটিবারের জন্য মাথায় আসেনি। হয়তো আসতে দেয়নি, হয়তো খেলার মোড় ঘোরাতে চাচ্ছে আসাদ। পরদিন সকালেও ভার্সিটিতে যায় আসাদ, রাফি এবং সিফাত, সাথে সাঙ্গপাঙ্গরা তো আছেই। তবে আজকে ভার্সিটিতে গেছে অন্য একটা কাজে। কয়েকদিন পরেই ভার্সিটিতে হল প্রেসিডেন্ট নির্বাচন। তবে প্রার্থী মাত্র 2 জন, নাবিল এবং রেজওয়ান। আসাদ নাবিলের পক্ষে থেকে সম্পূর্ণ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যাচ্ছে। অবশ্য নাবিলকে সাপোর্ট করার পেছনে যথেষ্ট কারণও আছে। কারণ নাবিলের মাঝে আসাদ নিজেকে দেখতে পায়। ভার্সিটিতে কারো কোনো সমস্যা হলে সবার আগে যদি কাউকে পাওয়া যায়, সে হলো এই নাবিল। হোক সেটা ছোট বা বড় ধরনের কোনো সমস্যা, তো যার মাঝে মানুষকে সাহায্য করার প্রবণতা রয়েছে, সে নিশ্চয়ই একটা হল সামলানোর মতো সক্ষমতা রাখে নিজের মাঝে। আসাদ নাবিলকে সাপোর্ট করছে দেখে উপায়ন্ত রেজওয়ান ছুটে গেল বাপ্পির কাছে। বলা বাহুল্য, আসাদ এবং বাপ্পি এক সময়ের সেরা বন্ধুত্বের খেতাব বহন করেছিল ভার্সিটিতে। তবে এখন একজন আরেকজনের চোখের বিষ। কারণ ওই যে রাজনীতি, এই একটা শব্দ ওদের 7 বছরের বন্ধুত্ব 7 সেকেন্ডে শেষ করে দিয়েছিল। কেউ ভাবেনি কখনো স্কুল লাইফের এত ঘনিষ্ঠ 2 জন বন্ধু শুধু এই রাজনীতির চক্করে পড়ে আলাদা হয়ে যাবে। বাপি ঢুকছে গেট দিয়ে। মিনারের পাশে ধীর পায়ে দাঁড়ানো হিজল গাছের নিচে আসাদ নাবিলের সাথে কথা বলায় ব্যস্ত। আসাদকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল বাপ্পি। আসাদ গ্রাহ্য করেনি। দুজনের চোখাচোখে শেষ হলে বাপ্পি মিনারের 2টো সিঁড়ি উপরে উঠে হাতে একটা মাইক নিয়ে বলে, আর কয়েকদিন পরেই তো ইলেকশন। নিশ্চয়ই তোমরা জানো কাকে ভোটটা দিতে হবে বা কাকে দিলে তোমরা বেশি উপকৃত হবে। এখন আসি মূল কথায়। প্রেসিডেন্ট সবাই হতে পারে, কিন্তু সবাই দায়িত্ব পালন করতে পারে না। তাই দায়িত্ববান কেউই এই পদ পাওয়ার যোগ্যতা রাখে বলে আমি মনে করি। আমার মতে রেজওয়ানের যে ভালো প্রেসিডেন্ট, তোমরা অত্র ভার্সিটিতে চিরুনি তল্লাশি চালালেও আরেকজন পাবে না। তাই কারো পরিচালনায় না এসে নিজের ভালোটা বুঝতে শেখো। কথাগুলো বলে খানিক জিরিয়ে নিল বাপ্পি। অতঃপর আসাদের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে বলে, অনেকে তো কোনো যোগ্যতা ছাড়াই রাজনীতি চলে আসে, অতএব সেসব যোগ্যতাহীন মানুষদের
যতটা পারবে এড়িয়ে চলবে। নিজের কথাগুলো শেষ করে মুচকি হেসে হাত দিয়ে মাইকটা এগিয়ে আহ্বান করে আসাদকে নিজের কথা বলার জন্য। আসাদও প্রতি উত্তরে মুচকি হেসে মাইকটা হাতে তুলে নেয়। 2 আঙ্গুল দিয়ে মাইকে দুটো বাড়ি মেরে বলতে আরম্ভ করে, সবাই এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? মিনারের কাছে এসো, কথা আছে তোমাদের সাথে। আসাদের ডাকে সকলে সাড়া দিয়ে ধীরে ধীরে মিনারের কাছে এসে ভিড় জমালো। আসাদ বলে, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সকলে উত্তর দিবে আশা করি। সকলে হ্যাঁ সূচক মাথা নাড়ালে আসাদের প্রথম প্রশ্ন, মনে করো তোমাদের সামনে দুটো মোবাইল আছে, একটা দেখতে অনেক সুন্দর, পিছনে 4টা ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, বড় সাইজের ডিসপ্লে, কিন্তু প্রসেসর ভালো না। অন্য ফোনের প্রথমটার মতো 4টা ক্যামেরা নেই, অনেক বড় ডিসপ্লে নেই, কিন্তু প্রসেসর অনেক ভালো। এখন আমার প্রশ্ন হলো, তোমরা কোনটা বেছে নেবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? সকলে উচ্চস্বরে বলে উঠল, দ্বিতীয়টা। আসাদের মুখে হাসি ফুটল। বাপ্পির আগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। আসাদ আবার নিজের কাজে মনোযোগ দিল। এবার আরেকটা প্রশ্ন করি, কেমন একজন যোগ্যতাবান ব্যক্তি যে তোমাদের কখনো কোনো বিপদে আপদে সাহায্য করেনি, তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, অন্যদিকে একজন যোগ্যতাহীন ব্যক্তি যার কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষকে সাহায্য করার জন্য বড় একটা মন আছে, সকলের বিপদে আপদে এগিয়ে আসে, সবাইকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে। এবার বলো, কাকে চাই তোমাদের, যোগ্যতাবান নাকি যোগ্যতাহীন? এবারও সবার উত্তর আসাদের পক্ষেই এলো। বাপি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কি বা বলবে, বলার মতো কিছু নেই ওর কাছে। আসাদ মুখের হাসি বজায় রেখে বলে, দেখো তোমাদের নেতা বাপ্পি হয়তো কিছু বলতে চায়, শোনো তাহলে মনোযোগ দিয়ে। আসাদ মাইকটা বাপ্পির হাতে তুলে দিয়ে সবাইকে নিয়ে মিনারের সামনে থেকে চলে আসে। মাঝমাঠে আসার পরে নাবিল বলে, ভাই চলে যাবে নাকি থাকবে? কেন? সবাই মিলে একটু চা সিঙ্গাড়া খেতাম আর কি। আমার সামনে ফর্মালিটি দেখালে মায়ের একটা মাটিতে পড়বে না। চা সিঙ্গারা যারা তোকে ভোট দেবে তাদের কারণে তুই জিতবি, তাদেরকে খাওয়াবি, আমরা ক্যান্টিনে আসি, প্রয়োজন পড়লে ডাক দিস। আচ্ছা ভাই। আসাদ এবং বাকিরা চলে গেল ক্যান্টিনে, আর নাবিল গেল নিজের কাজে। ক্যান্টিনে গিয়ে বসতে না বসতেই সিফাত আসাদকে খোঁচানো শুরু করে। আসাদ ত্যক্ত হয়ে বলে, কি শুরু করছিস, মেয়ে পেয়েছিস নাকি? সিফাত হাসতে হাসতে বলে, আরে তোর পাখি এসেছে, মানে? একটু পেছনে তাকাও খোকা। আসাদ পিছনে তাকিয়ে দেখে অনন্যা আসছে, তবে আর চোখ ফেরাতে পারছে না অনন্যা থেকে। কালো শাড়ি, কালো টিপ বেশ মানিয়েছে মেয়েটাকে। মুখে মাতাল করা হাসি আসাদকেই বেকাবু করে তুলছে। আসাদ নিজেকে সামলাতে পারছে না। অবস্থা বেশি বেগতিক হবার আগেই আসাদ নিজের চোখ ফিরিয়ে নেয়। আসাদের অবস্থা দেখে কেউ নিজের হাসি আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। ইতিমধ্যে অনন্যাও সেখানে এসে হাজির। বেশ উৎফুল্লের সাথে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা এত হাসাহাসি করছো কেন? আমাকেও বলো। রাফি আসাদের কাঁধে হাত রেখে বলে, তেমন কিছু না, আসলে একজন হারিয়ে ফেলেছিল নিজেকে অন্য একজনের মাঝে, সেটা দেখেই হাসছি। এভাবে অর্ধেক কথা বলিস কেন? লাথি মারবো, পুরোটা বল। আরে একটা কুত্তা কুত্তির দিকে হাঁ করে তাকিয়েছিল, সেটাই বলছি। কুত্তা কেমন ভাষা? কুকুর বলতে পারিস না? ওরা কুকুর না, ওরা কুত্তা। কই দেখি। রাফি বিড়বিড় করে বলে, নিজেকে কিভাবে দেখবি, এখানে তো আর আয়না নেই। কি বললি? শুনতে পাইনি। রাফি মুখ খোলার আগে আসাদ বসা থেকে দাঁড়িয়ে অনন্যাকে বলে, আরে ওদের কথা বাদ দাও তো, চলো ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। বসবে নাকি হাঁটবে? অনন্যা খুশি হয়ে বলে, চলো হাঁটি। অতঃপর আর কি, দুজন মিলে বেরিয়ে পড়ে কিছুটা আনন্দ খোঁজার উদ্দেশ্যে।
তবে ভার্সিটির বাইরে বাইকে উঠতে গেলে দেখা হয় প্রাপ্তির সাথে। প্রাপ্তি আসাদের দিকে তাকিয়ে বলে, এইসব কি আরশাদ? তুমি ওর সাথে কি করছো? প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে গিয়ে আসাদ বলে, তুমি আমার সেই ছাত্রী যাকে আমি শিখিয়েছি সব নিজের হাতে। শিষ্য হয়ে গুরুকে তুমি মারবে কি শর্তে? যদি করতে ভুল তবে ক্ষমা পেতে বারংবার, তবে করেছো যে অন্যায়, তুমি বলো সেটা কি ক্ষমা হয়? প্রাপ্তি নির্বাক, বলার ভাষা হারিয়ে ফেলেছে। আসাদ মুচকি হেসে অনন্যাকে নিয়ে বেরিয়ে গেল প্রাপ্তির সামনে থেকে। প্রাপ্তি নির্বাক তাকিয়ে আছে ওদের চলে যাবার দিকে। ক্যান্টিনে ঢুকে রাফিকে দেখে প্রাপ্তিও ওকে ডাক দিল। প্রাপ্তির ডাকে সাড়া দিয়ে রাফি বলে, বলো। সময় হবে তোমার কাছে? কেন? কিছু কথা ছিল। বলো না। এখানে নয়, ওই দিকটা চলো। হাতিয়ে ক্যান্টিনের পেছনের গেটের দিকে ইশারা করে বলে প্রাপ্তি। কেন? এখানে বললে কি প্রবলেম? এত প্রশ্ন না করে চলো প্লিজ। আচ্ছা চলো। রাফি চলে যেতে নিলে সিফাত প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? এই তো একটু পিছনের গেটে যাচ্ছি। কেন? প্রাপ্তি নাকি কি বলবে তার জন্য? যা বলার এখানে বলতে বল, অন্য কোথাও যাবার প্রয়োজন নেই। প্রাপ্তির নাকি সমস্যা আছে এখানে। তোরা একটু বস, আমি এক্ষুনি চলে আসবো। আমি কিন্তু বারণ করছি রাফি। সিফাতের কথার তোয়াক্কা না করে রাফি চলে যায় প্রাপ্তির সাথে। পেছনের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রাফি বলে, বলো কি বলবে? বলবো না, করবো। মানে? 1 2 3 সারপ্রাইজ। আসাদ এবং অনন্যা ভার্সিটিতে ফিরে এসেছে। বাইক থেকে নেমে অনন্যা আসাদের হাতের উপরে হাত রেখে বলে, থ্যাঙ্কস এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। শুধু থ্যাঙ্কস? তাহলে খিচুড়ি হলে মন্দ হতো না। অনন্যা মুচকি হেসে বলে, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, কালকে বানিয়ে আনবো। ওকে, তুমি ভিতরে যাও, আমি বাইক রেখে আসছি। একসাথেই যাই, সমস্যা নেই। তাহলে একটু ওয়েট করো। হুম। আসাদ বাইক পার করে এসে বলে। চলো। আসাদ এবং অনন্যা ক্যান্টিনে গিয়ে দেখে সিফাত এবং বাকিরা বসে আছে, তবে রাফি নেই। সিফাতের কাছে জিজ্ঞেস করলে বলে, রাফি কই সিফাত? রাফি তোর প্রাপ্তির সাথে ক্যান্টিনের পিছনে গেটে গেছে। কখন গেছে? তা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। পাগল নাকি তুই? আটকাতে পারলি না? আমি অনেকবার বলছি রাফিকে, কিন্তু ও শোনেনি। শোনেনি বলে তুই নিশ্চিন্তে এখানে বসে আছিস? তাই তো, তুই নিজেই আমাকে বললি সব কিছুর, আর এখন নিজেই এত বড় ভুলটা কিভাবে করলি? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? রাফির কিচ্ছু হবে না। বাহ, দারুণ বলেছিস তো। আসাদ ক্যান্টিন থেকে হন হন করে বেরিয়ে গেল। আসাদের পিছু পিছু বাকিরাও গেল। পিছনের গেটের কাছে গিয়ে দেখে কেউ নেই। সম্পূর্ণ ভার্সিটি খুঁজেও রাফি এবং প্রাপ্তির কোনো হুদিস পাওয়া গেল না। নাম্বারও বন্ধ দেখাচ্ছে। আসাদ ক্ষিপ্ত কণ্ঠে সিফাতকে বলে, রাফি কই? এই একই প্রশ্ন তো আমারও। তুই থাকতে এটা কিভাবে হলো? তোর কি আর একটু সাবধান হওয়া উচিত ছিল না? অনন্যা আসাদের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, একটু শান্ত হও। রাফি হয়তো প্রাপ্তির সাথে কথা বলে কোনো কাজে গেছে, কাজ শেষ হলে ফিরে আসবে। কাজে গেলে ফোন বন্ধ কেন? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে না? আসাদ আর কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। অনন্যাও গেল পিছু পিছু। সিফাত বাকিদের চলে যেতে বলে নিজেও বের হয়ে যায়। সবাই বাসের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। যানজটের এই শহরে বাস কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ ম্যানহোলের ঢাকনা খুলে একজন লোক বেরিয়ে আসলো। সবাই হাসতে হাসতে নাজেহাল। লোকটার পরনে সাদা গেঞ্জি, কালো কোটি এবং কালো প্যান্ট, মাথায় ঘন কোকড়া চুল। হাসতে থাকা মানুষগুলোর সামনে গিয়ে লোকটা বলে, এ তোমরা আসতে আসো কিন লইগা?
উত্তরে একটা লোক নিজের হাসির পরিমাণ খানিকটা বাড়িয়ে দিয়ে বলে, সরকার এত সুন্দর রাস্তা বানিয়ে দিল, সেটা থাকতে আপনি ম্যান হলের ভিতরে কেন? আরে মিয়া, বোঝো না তো কিছু, খালি আমরে কও লিসু। এত যানজটের মধ্যে রাস্তা দিয়ে চলাচল করলে কবে যে গন্তব্যে পৌঁছামো হেয়ার কোনো ঠিক ঠিকানা নাই। এর লেগা ম্যানহলের মধ্যে দিয়ে আইছি, মগবাজার দিয়ে ইহানে আইছি মাত্র 10 মিনিটে। এইয়া যদি রাস্তা দিয়ে হইতাম তাহলে 2 ঘন্টা লাগতো। যাও, তোমরা খাড়ায় তাহো, মোর কাম আছে, মুই যাই। কিছুটা দূর আগাতেই ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে বলে, হ ভাইগনা, কও। কোথায় তুমি? মুই তো শাহবাগ আইছিলাম। এখন শাহবাগ কেন? বোঝো না কেন আইছি? সারাদিন এই বেলায় নিয়া ওই থাকো, কোথায় কি হয় তার খবর তো রাখো না। কি হইছে ভাইগনা, এত সেইতে আছো কি লইগা? রাফির কোনো হদিস পাওয়া যাচ্ছে না, খোঁজ লাগাও, আজকের মধ্যে ওকে আমার চাই। আচ্ছা, মুই দেখতে আসি, তুই চিন্তা করিস না।